প্রিয় দর্শক, আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত আমাদের আজকের 7 দিনে আমরা কথা বলতে চাই দক্ষতা, বিশেষ করে দক্ষতা ভিত্তিক শিক্ষা কেন প্রয়োজন, তরুণদের জন্য দক্ষতা কেন বেশি প্রয়োজনীয় হয়ে উঠছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। কিন্তু যে সময় আমরা বাস করছি, যেখানে তথ্য প্রযুক্তির বাইরে যাবার আসলে সুযোগ নেই, সেখানে কী ধরনের দক্ষতা আমাদের তরুণদেরকে এগিয়ে দিতে পারে এবং সার্বিক দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। শুরুতেই বরাবরের মতো পরিচিত হয়ে নেই আমাদের অতিথিদের সাথে। আমাদের শুরুতেই আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং তার পাশেই আছেন প্রেসিডেন্ট বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি ডক্টর তানজিবা রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবং আমাদের সাথে আছেন তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করা তথ্য প্রযুক্তির বিশেষজ্ঞ রকিবুল হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। যেমনটা বলছিলাম দর্শক, যে শিক্ষা ব্যবস্থায় বা শিক্ষার মধ্যে দক্ষতাকে কিভাবে আসলে ইনকর্পোরেট করা যায়, এবং শিক্ষা তো নিচ্ছি আমরা, বিশেষ করে আমাদের দেশে অনার্স মাস্টার্স পড়ার প্রবণতা অনেক বেশি, কিন্তু সেখানে আসলে দক্ষতা থাকা না থাকায় বেশ কিছু পার্থক্য তৈরি হচ্ছে বলে বিশেষজ্ঞরা বলে থাকেন। তা আমরা শুরুতেই যদি আসি উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় আপনার কাছে, যে আপনারা এর মধ্যে আমরা দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসেন, নতুন নতুন দক্ষতা ভিত্তিক পোস্ট গ্রাজুয়েশন নিয়ে এসেছেন এবং আরও বেশ কিছু বিষয় রয়েছে। সেইগুলো কেন করছেন এবং কি কি ধরনের কাজ করছেন, সেটা একটু শুনে নিলে মনে হয় আলোচনাটা আরও সুন্দর করা যাবে। ধন্যবাদ আপনাকে। এবং বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়, যেটি 2260টি প্রতিষ্ঠানকে অধিভুক্ত করে প্রায় 35 লক্ষ শিক্ষার্থীকে পাঠদান করছে, এবং সেখানে আমাদের এই বড় একটি সংখ্যক যে শিক্ষার্থী বলা হয়ে থাকে যে 70% শিক্ষার্থী আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাকি অন্যান্য উচ্চশিক্ষার 70%। স্বাভাবিক কারণে এটি একটি চ্যালেঞ্জের বিষয় যে এই শিক্ষার্থীদের মানস গঠন, তাদের জন্য আমাদের করণীয় কি, দক্ষ করে তোলা। আবার উচ্চশিক্ষার মূল লক্ষ্য বা যদি এমনটি দাঁড়ায় যে উচ্চশিক্ষা শুধুমাত্র দক্ষতা ভিত্তিক হবে, সেটি নিয়েও বিতর্ক আছে, সেটি নিয়ে নিজেদের পর্যালোচনার বিষয় আছে। আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি যে উচ্চশিক্ষার প্রধান লক্ষ্য হলো সমাজের দর্শনটি তৈরি করা, সমাজ কোন পথে ধাবিত হবে, কেমন করে আপনি আপনার পুরো সমাজের মানস কাঠামোটি তৈরি করবেন, এই বিষয়গুলোর একটি ভিত্তি তৈরি করে উচ্চশিক্ষা। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আমরা দেখি যে বিশেষ করে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট করার পরে শিক্ষার্থীরা মূলত বিপুল সংখ্যক শিক্ষার্থী অনার্স মাস্টার্স, যে কথাটা আপনি বলেছেন, করতে চায়। অর্থাৎ সবাই উচ্চশিক্ষার দিকে ধাবিত হচ্ছে, কেননা তার বিকল্প অন্যান্য শিক্ষার সুযোগ আমরা আসলে পর্যাপ্ত এবং তার জন্য উপযোগী মানে এখনও তৈরি করতে পারিনি। সে কারণেই সবার এই কলেজগুলোতে বা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করবার যে প্রবণতা, এখন সেটি আমরা তো আসলে কতগুলো বিষয় ভিত্তিক জ্ঞান চর্চার জায়গাটা তৈরি করেছি। পাবলিক ইউনিভার্সিটি বলুন, এই কলেজগুলোতে বলুন, আমরা মূলত বাংলা, ইংরেজি, দর্শন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, এরকম করে বহু বা অথবা বাণিজ্যের কতগুলো সাবজেক্ট, সেগুলো আমরা পড়াচ্ছি। এখন যিনি বিষয়ে পড়ছেন তিনি যে দক্ষ হয়ে উঠছেন তা না, সেই বিষয়ের দক্ষতা তো তার অবশ্যই তৈরি হচ্ছে। কিন্তু আমাদের একটা বাড়তি চাওয়া আছে যে এই শিক্ষার্থীরা, যেহেতু যদিও এটি এমন নয় যে উচ্চশিক্ষার সঙ্গে চাকরির আবশ্যিক কোনো সম্পর্ক আছে, উচ্চশিক্ষা গ্রহণ না করেও বহু মানুষ বহু বেশি আয় করে, আবার উচ্চশিক্ষা গ্রহণ করছে শুধু বাংলাদেশে না, পৃথিবীর অন্য অন্য বহু জায়গায় আছে যে অনেক ভালো জায়গা থেকে ডিগ্রি করেছে, তার মানে তিনি উচ্চ আয়ে যাবেন এমন কোনো আবশ্যকতা নেই। সুতরাং উচ্চশিক্ষার সঙ্গে ঠিক উচ্চ আয় মানে সেটিরও যেমন নাই, আবার কর্মক্ষেত্র শুধুমাত্র উচ্চশিক্ষাই নির্ধারণ করবে এমনটিও না। আপনি কেউ একজন উচ্চশিক্ষা গ্রহণ করেনি তবুও সে কাজে ভালো করছে, এরকম বহু দৃষ্টান্ত আপনি পাবেন। এমনকি খুব বড় বড় ক্ষেত্রে যারা এন্টারপ্রেনার হয়ে উঠেছে,
বহু এন্টারপ্রেনারকে দেখবেন যে সে অনেক কম এই পুঁথিগত যেগুলো আমাদের স্টোরিতে আসলে আমরা দেখি, সেরকম আপনি দেখবেন যে বহু উদ্যোক্তা তৈরি হয়েছে যে হয়তো ওই বিষয়ের বিশেষজ্ঞও নন, দক্ষতা ভিত্তিক জ্ঞানও তিনি হয়তো নিয়ে আসেন না, কিন্তু তবুও তিনি সফল হয়েছেন বা করছেন, সেটি একটি বিষয়। আর আমরা আজকের যে আলোচনাটা বসেছি যে মোটা দাগে শিক্ষার্থীদের একটু দক্ষ করতে পারলে সে হয়তো বা চাকরির ক্ষেত্রে তার একটি সুযোগ পায়, এবং সেটা শুধু তাই নয়, একজন দক্ষ নাগরিক যখন গড়ে ওঠে সে চাকরি পাক বা না পাক, আমি তো মনে করি এই যে বাংলাদেশের মেয়েরা উচ্চশিক্ষা আসতে পেরেছে, এটি তার মাতৃত্বের সময়কাল, শিশুর যত্ন এবং কোন সময় সে মা হবেন, কোন সময়টি বিয়ে করবেন, এইসব ক্ষেত্রে তার যে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তৈরি, সেটিও সমাজের উন্নয়নের সূচকে অনেক ভূমিকা পালন করে। সুতরাং ওই জায়গাগুলোকে হয়তো আমরা কম বুঝতে চাই, দেখতে চাই, কিন্তু উচ্চশিক্ষার এই আবশ্যকতা, বিষয়ভিত্তিক জ্ঞানের এই আবশ্যকতা অবশ্যই আছে। কিন্তু আমরা পাশাপাশি এটা এখন আমাদের প্রত্যাশা যে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো একই সঙ্গে শিক্ষার্থীকে দক্ষ করে তুলবে যাতে সে উপযোগী একটি চাকরি পায়, এটিও আমাদের কারো আকাঙ্ক্ষা। চাকরির চাইতেও বড় কথা হচ্ছে যে কর্মক্ষম হয়, হ্যাঁ, জীবনের সাথে জীবিকার একটা সম্পর্ক, সেটিকে এখন আর এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলো নতুন করে ভাবতে হচ্ছে। এখন বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ কি, যে আমাদের প্রচুর পরিমাণে শিক্ষার্থী, বাট আবার এটাও ঠিক, এটাই বাংলাদেশের জন্য একটা সম্ভাবনার ক্ষেত্র, যে এই বিপুল শিক্ষার্থীকে আপনি যদি দক্ষ, যোগ্য, উপযুক্ত করে তুলতে পারেন, তাহলে সে শুধু দেশের না, সে যদি আসলে বিশ্ব নাগরিক হয়ে ওঠে, সেটি ভাষার দক্ষতা, সেটি প্রযুক্তির দক্ষতা, সেটি উদ্যোক্তা হওয়ার দক্ষতা, সেটি নতুন এই যে ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে, সেটি তো বহুবিধ জায়গায় চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী সে যদি নিজেকে তৈরি করে, নিঃসন্দেহে সে বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে পড়বে। এবং সেই দৃষ্টান্ত কিন্তু ইতিমধ্যে আছে। আমরা দেখছি যে আমাদেরই উদ্বৃত্ত শ্রমিক আমরা যেটাকে বলি, সেটি কৃষিতে হোক, শিল্পে হোক, তারাই কিন্তু মধ্যপ্রাচ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের নানা দেশে কম দক্ষযোগ্য হয়ে চলে যাচ্ছে, এবং সেখানে অথবা স্বল্প আয়ে সে কিছু কাজ করছে, রেমিটেন্স পাঠাচ্ছে ভীষণ কষ্ট করে। এই জনগোষ্ঠীকেই যদি আরেকটু দক্ষ, যোগ্য, আরও কিছু স্কিল দিয়ে, আরও সেটা ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে নানা কিছু, সেটা দেওয়া গেলে নিঃসন্দেহে রেমিটেন্সের প্রবাহটা আরও বাড়বে। তার হয়তো বা আরও কম কষ্টে, মেধা বেশি খাটিয়ে তার পরিশ্রমটি অন্যত্র বানাতে, কায়িক যে পরিশ্রম, শারীরিক যে পরিশ্রম, সেটা কমে হয়তো বা মেধাভিত্তিক কাজটি সে বেশি করবে। সেই জায়গাটাতে আমরা একটা পরিবর্তন চাচ্ছি, কারণ আপনি এই গ্লোবাল ওয়ার্ল্ডে বাংলাদেশ বিচ্ছিন্ন, সেটি যত বেশি হবে সেটি আশঙ্কার, কিন্তু আমরা যত বেশি এই বিশ্ব ব্যবস্থার মধ্যে নিজেদেরকে সংযুক্ত করবেও, নিঃসন্দেহে সেখানে আমাদের সম্ভাবনা বাড়বে। আমি যদি সুনির্দিষ্টভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমরা যেমন আমি ওই যে দর্শনের জায়গাটা বলছি, আমরা আরও বহু আগে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অবশ্য পাঠ্য করেছি। অবশ্য পাঠ্য করার মধ্য দিয়ে হতে পারে তার মান গুণ নিয়ে প্রশ্ন হতে পারে, যেই মানের শিক্ষক দিয়ে পড়ানো দরকার সেটি হয়তো হচ্ছে না, শিক্ষার্থীরা আরও বেশি ভালো জানতে তার শুরুটা করেছে, সেগুলো আমরা বহু আগে শুরু করেছি। আমরা আস্থার সঙ্গে বলি যে সেটির একটা ইতিবাচক ফল আমরা ইতিমধ্যে পেতে শুরু করেছি। এখন আমরা অতি সম্প্রতি যে সিদ্ধান্তটা নিয়েছি, যে সেটা হলো যে এই ৩৫ লক্ষ শিক্ষার্থী এখন থেকে যারা নতুন ভর্তি হবে, তাদের প্রত্যেককে আইসিটি আমরা অবশ্য পাঠ্য করেছি। এখন কাজটি কঠিন কোথায়, বাস্তবায়নের জায়গাটা, আইসিটি আমরা অবশ্য পাঠ্য করেছি, কিন্তু সারা দেশের কলেজগুলোতে আইসিটি ট্রেইন টিচার নাই। আমাদের হয়তো ইন্টারমিডিয়েট লেভেলে, যেটা আমাদের পর্যায়ে পড়ে না, আমরা ডিগ্রি, অনার্স, মাস্টার্স পাঠদান করি, সেখানে দেখা গেল যে মাত্র ১২০ জন ৩০ জনের মতো শিক্ষক আছে যারা ইন্টারমিডিয়েট পড়ায়। তাহলে আমি যদি এখন আমার এই এমন শুধু ফার্স্ট ইয়ারে যদি ৪ লাখ যে ভর্তি হয়, তাকে যদি পড়াতে চাই, আমার তো শিক্ষক নাই। সেই বাস্তবতায় আমরা যখন পড়লাম, তখন আমাদের একটি প্রকল্প আছে, এই মুহূর্তে চলছে, কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বহু আগে কলেজ শিক্ষকদের জন্য, মূলত এটাই একটা বড় প্রকল্প যেখানে আমরা শিক্ষক প্রশিক্ষণ দিতে পারছি। এই মুহূর্তে আমাদের 4টি ভেন্যুতে প্রশিক্ষণ চলছে। গজারিয়া, আমি যেটা গতকালকে নিজে ভিজিট করেছি, মানিকগঞ্জে, ঢাকার মধ্যে BIM ধানমন্ডিতে এবং BIM ইস্কাটনে। এটি ছাড়াও সারা দেশে এগুলো সব মাস্টার ট্রেনার তৈরি হচ্ছে, প্রায় 28 দিনের প্রোগ্রাম। আর সারা দেশে আমরা 10 দিনের শর্ট কোর্স ট্রেনিং সেটা করছি। এখন আমাদের যেটা পরিকল্পনা, যে আমাদের 2260টি কলেজে, প্রতি কলেজে কমপক্ষে 2 জন করে আইসিটিতে প্রশিক্ষণ পাবে,
বাকি আরও 2 জন প্যাডাগজিতে প্রশিক্ষণ পাবে। আমরা 10,000-এরও অধিক শিক্ষককে প্রশিক্ষণ দেব প্রথম। আশা করছি এটা আগামী ডিসেম্বর বা আরও 2-1 মাস যদি বেশিও লাগে এই পুরো প্রশিক্ষণটা শেষ হবে। তারপরে আমরা 4 লক্ষ শিক্ষকদেরকে প্রথম স্কিমে আইসিটি পাঠদানটা করতে যাচ্ছি। বর্তমান সময়ে যেটা অর্থাৎ আমরা একটা রাইট এভাবে করে আমরা ধীরে ধীরে শুধু আইসিটি অবশ্য পাঠ্য না, প্যাডাগজির সঙ্গে সফট স্কিলটি আপনি একটু আগে যেটা বলছিলেন যে আসলে উপস্থাপনের দক্ষতা, প্রেজেন্টেশন, কমিউনিকেশন, এগুলো আমাদের চোখে ধরা পড়েছে যে যারা চাকরি দেয় তারাই বলছে স্যার এদের সমস্ত প্রস্তুতি আছে, ওদের সমস্যা হলো এই কমিউনিকেশন অ্যান্ড এই প্রেজেন্টেশন। তো আমরা এখন ভাবছি যে কিভাবে করে এই আমাদের কারিকুলামের যে চেঞ্জটা আপনি কথা বলছেন ওটার মধ্যে আসলে ওটাই আনতে চাই যে প্রেজেন্টেশন স্কিলটা, তার কমিউনিকেশন স্কিলটা আমরা কিভাবে বাড়াতে পারি। এই কথাগুলো বলা সহজ, মাঠ পর্যায়ে করতে গিয়ে আসলে অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। কিন্তু আমি মনে করি যে আবার শিক্ষার্থীরা নতুন জিনিস গ্রহণও করে, কিন্তু তার মধ্যে একটা উৎসাহ তৈরি করতে হয়, তাকে বোঝাতে হবে যে সে উপকৃত হবে। যেমন ফ্রিল্যান্সার যে হবে তাকে যদি আমরা একটা 7 দিনের 10 দিনের কোর্স দিতে পারি তখন কিন্তু সে নিঃসন্দেহে সে এটা আগ্রহ নিয়ে করবে। শুরু করাটা ইম্পর্টেন্ট ছিল, সে শুরুটা করেছে এবং এর একটা যথার্থ প্রচারণাও দরকার আছে। তাকে বোঝাতে হবে যে সে এর একটা সুযোগ বা এর একটা সুবিধা সে পাবে। সেই জায়গাটা যেতে চাই একটু। রকিবুল হাসান, আপনার সাথে কথা বলতে চাই। এই যে আইসিটি প্রশিক্ষণের যে কথাটা বললেন, দক্ষতার কোনো বিকল্প নেই এবং দক্ষতাই আসলে সফলতার একটা চাবিকাঠি হয়ে উঠতে পারে। আপনি কি মনে করেন যে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় যাচ্ছে তাতে আসলে আমাদের জনশক্তির কি ধরনের উপকার আসবে? থ্যাংক ইউ সো মাচ। মানে উনি বেশ কয়েকটা কিওয়ার্ড বলেছেন, সে আমি কিওয়ার্ডগুলো ধরে ধরে এগিয়ে আসি। সেটা হচ্ছে গিয়ে ফিলোসফি। যেমন আমি কিন্তু সবাই আমাকে জানে যে আমি কিন্তু খুবই প্রযুক্তি নিয়ে এক্সেন্ট্রিক, মানে আপনি আমার সাথে শুধু প্রযুক্তি নিয়ে কথা বলবেন, বাকিগুলো আমি খুব একটা ভেবে কথা বলি না। তো প্রযুক্তির বইগুলো আমার যেহেতু 8টা বই আছে প্রযুক্তি নিয়ে, প্রযুক্তির বইগুলোর মধ্যে কিন্তু ফিলোসফি কিন্তু আছে। মানে উনি কিন্তু একটা কথা বলেছেন ফিলোসফি, মানে আমার দিন শেষে আমি এটা কি জন্য শিখছি, সমাজের দর্শনটা কি তৈরি হচ্ছে এক্স্যাক্টলি, এবং কি জন্য আমার এই নলেজটার আউটকামটা কিভাবে আমি আসলে দিন শেষে আই হ্যাভ টু সেল, আমাকে তো এটাকে বিক্রি করতে পারতে হবে। মানে যেটাকে আমরা অনেক সময় বলি যে এমপ্লয়াবিলিটি, মানে আমরা আসলে অনেক স্টুডেন্টকে আমরা উচ্চশিক্ষিত করছি কিন্তু তাকে এমপ্লয়াবিলিটি, মানে যেহেতু আমার কাছে কারিগরি শিক্ষা বা আমাদের কার্যক্ষমতা বা আমাকে কর্মক্ষম হতে হবে, তো কর্মক্ষম হতে হলে আমাকে তো সেই ফিলোসফিটা আগে বুঝতে হবে যে আসলে আমি কেন শিখছি বা কোথায় আমি যাব, আমাকে কোথায় যেতে পারতে হবে। এই জায়গাটাতে উনি এই জায়গাটাতে কিন্তু একটা বলেছেন যে না, ফিলোসফিটা ব্যাপারটা বুঝতে হবে। সেকেন্ড আর একটা কথা উনি বলেছেন যে গ্লোবাল সিটিজেন হওয়া, যে আসলে আমি নিজে যেহেতু পৃথিবী অনেক দেশে ঘুরেছি, আমার মনে হয় অ্যান্টার্কটিকে যায়নি আর অনেক জায়গায় ঘুরেছি, তো আমি দেখেছি যে আসলে আজকে যেই টেকনোলজি কোম্পানিগুলো কোথায় গিয়েছে এবং টেকনোলজি কোম্পানির পেছনের পাওয়ার হাউস কারা, পাওয়ার হাউস কিন্তু আমাদের মতোই কিন্তু যারা স্টুডেন্ট তারাই কিন্তু পাওয়ার হাউস, আমাদের মতো স্টুডেন্ট, আমাদের যারা স্টুডেন্ট হয়তোবা তারা ঠিক লাইনটা পাচ্ছেন না, মানে আমি আমাদের স্টুডেন্টরা লাইনটা পাচ্ছে না এক্স্যাক্টলি। সো আমি দেখেছি এরকম বড় বড় বিগ ফেসবুক বলেন, গুগল বলেন, মানে এরকম অনেক বড় বড় কোম্পানিতে গিয়েছি এবং সেখানে আমি দেখেছি যে সব পার্শ্ববর্তী দেশের লোকজন ওখানে বসে আছে এবং ঢাকা থেকে সান ফ্রান্সিসকোর যে ফ্লাইটটা, মানে দুবাই থেকে সান ফ্রান্সিসকো ফ্লাইটটা চলে, আপনি দেখবেন যে ওইখানে বয়স্ক মহিলারা যাচ্ছেন। কারণ কি, বয়স্ক মহিলারা তার হচ্ছে কি তার ছেলের কাছে বা মেয়ের কাছে যাচ্ছে, মানে ফ্লাইটটা জুড়েই থাকে হচ্ছে গিয়ে ওনারা, কারণ হচ্ছে গিয়ে ওখানে ওনার ছেলে বা মেয়ে চাকরি করছে। তো ব্যাপারটা এরকম যে আমি তাদের সাথে কাজ করেছি এবং কথা বলেছি, তাদের সাথে অনেক সময় কাটিয়েছি। আপনি প্রচুর ওয়ার্কশপে অংশ নিয়েছেন সারা বিশ্বে, প্রায় 100-র উপরে। তো সেই অভিজ্ঞতা থেকে যদি আপনার কাছে জানতে চাই যে দক্ষতা ভিত্তিক শিক্ষা এইটা আসলে বাংলাদেশের জন্য কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। এটার আগে উনি আরেকটা কথা বলেছেন যে আসলে আমরা যে শিক্ষাটা নেব, মানে সেটার তো ইকোসিস্টেম থাকতে হবে। মানে সত্যি কথা বলতে আমি ধরা যাক আজকে বাংলাদেশে যদি এরকম হাইটেক ইন্ডাস্ট্রি করতে চাই, আমাদের এখানে টেসলার মতো কোম্পানি কয়টা আছে বা আমাদের এখানে বিকাশ আছে, ঠিক আছে, কিন্তু আমাদের এরকম হাইটেক ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম যাদেরকে অ্যাবজর্ব করতে হবে, মানে আসলে যে মানুষ তৈরি করছে সেই মানুষের কাজ করার জায়গাটা তৈরি করতে হবে। এক্স্যাক্টলি। সো আমি ধরা যাক পার্শ্ববর্তী দেশে যখন যাচ্ছি বা আমি
এর পাশাপাশি আমি ইভেন ফিলিপাইন বা এই বিভিন্ন জায়গায় আপনি যদি দেখেন যে কীভাবে তারা তৈরি হয়েছে বিকজ তাদের ওখানে একটা ইকোসিস্টেম প্রথমে ডেভেলপ হয়েছে, সেই ইকোসিস্টেম থেকে তারপরে তারা কিন্তু এইচআরগুলো কিন্তু অফশুট করে দেশের বাইরে চলে গেছে, সেটা ইউএস হোক, সেটা আয়ারল্যান্ড হোক, ইউরোপ হোক, মানে যেখানে যেখানে যাওয়ার দরকার। পয়েন্ট হচ্ছে যে ইনিশিয়াল একটা বেজ লাইন ধরে দেশের ভিতরে একটা ইকোসিস্টেম যদি তৈরি হয় যে ঠিক আছে আমি একটা লঞ্চিং প্যাড, মানে আমার একটা স্প্রিং বোর্ড লাগবে, মানে আমি তো হঠাৎ করে তো আমেরিকান একটা কোম্পানিকে টার্গেট করে আমি পড়তে পারি, আমি স্কিল নিতে পারি, কিন্তু সেই আমেরিকান কোম্পানি বা সেই ইউরোপিয়ান কোম্পানিকে যাওয়ার জন্য আমার ইনিশিয়ালি একটা ফুটপ্রিন্ট বা একটা বেজ লাইন যদি বাংলাদেশের একটা কোম্পানিতে আমি চাকরি করে যেতে পারি যেটা হাইটেক নিয়ে কাজ করছে, তাহলে কিন্তু আমার জন্য এই জাম্পটা ইজি হয়, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশের যারা ইয়াং জেনারেশন তাদেরকে দেখছি, তারা কিন্তু H1B ভিসা হঠাৎ করে পাচ্ছে না, বা তারা এই ধরনের ওই লাইনে লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এবং ওখানে কিন্তু প্রচুর, মানে উনি যেটা বললেন যে শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা তো আছেই, তার পাশাপাশি কারিগরি শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো ভুরি যে ওখানে বলা হচ্ছে যে তুমি এটা পারলে। আমাদের দেশেও কিন্তু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু সেখানে আসলে মানে শিক্ষা নিতে যাওয়া লোকের সংখ্যা কম, এরকম বিভিন্ন সময় গণমাধ্যমে কিন্তু উঠে আসে। সেটার জন্য আবার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, মানে এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি জানি যে আমি এই সার্টিফিকেশন নিলে এবং সার্টিফিকেশনের পরে আমার 3 মাস বা 4 মাস যদি আমি একটা ইন্টার্নশিপ করতে পারি, ইন্টার্নশিপ করার পর আমি একটা H1Bর জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো, বা এই যে একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, মানে আপনার একটা লিঙ্কেজ থাকতে হবে, সব কিছুর একটা লিঙ্কেজ থাকতে হবে যে আসলে আমি যে এই জিনিসটা শিখবো, কেন ইয়াং জেনারেশন একদম পুরোপুরি টেকনোলজি শিখতে চায় না, যেহেতু আমার 8টা বই আছে মার্কেটে, আমার সাথে অনেক মানে ইয়াং জেনারেশন তাদের সাথে কাজ করার সুযোগের অভাব এবং কথা হয়, এবং তারা একটা কথা বলে যে আমি যেটা শিখবো এটা শিখে আমি এখানে কি করব, সবাই তো আর দেশের বাইরে যেতে চায় না বা যেতে পারেও না। তো তার মানে হচ্ছে কি এখানে যদি সেরকম একটা ইকোসিস্টেম যদি আমরা ডেভেলপ করতে পারি, মানে আমরা মনে হচ্ছে যে আমরা যারা এন্টারপ্রেনার, ইভেন সরকারি, আমি যেহেতু সরকারি 30 বছর ছিলাম, সরকারের প্রচুর সার্ভিস ডেলিভারিতে অটোমেশন বা হাইটেক ইন্ডাস্ট্রির ব্যাপার লাগবে। আজকে সরকারি সার্ভিস আমরা যেভাবে দারাজের একটা জিনিস বললেই, একটা জিনিস আমাকে অ্যাপের মধ্যে করলে আমার কোনো হিউম্যান ইন্টারভেনশন ছাড়াই কিন্তু সার্ভিসটা আমার বাসায় চলে আসতেছে, কোনো হিউম্যান ইন্টারভেনশন নাই। এরকম একটা হাইটেক ইন্ডাস্ট্রি যদি বাংলাদেশে চলতে পারে, তাহলে গভর্নমেন্ট সার্ভিস ইন্ডাস্ট্রি কেন আমি এই একই ধারায় দিতে পারি না? বা এই যে যেমন আমরা মিটারের যে সমস্যাটা দেখলাম বেশ কয়েকদিন ধরে, ইটস এ লো টেক প্রবলেম, আই এম টেলিং ইউ, বিকজ এটা হচ্ছে গিয়ে আমাদের দেশের ভেতরের ইন্টারনেট তাহলে চলছে না। আমি বাদই দিলাম দেশের বাইরের ইন্টারনেট, কিন্তু তার হচ্ছে গিয়ে এটা দেশের ভেতরের ইন্টারনেট যদি ঠিকমতো চলতো, তাহলে তো আজকে এই বিভিন্ন কার্ড বা এগুলো তো ঠিক চলার কথা ছিল না, কারণ আমি তো যে দেশের বাইরে যাচ্ছি। তার মানে একটা সমন্বিত বিষয়ের অভাব আমরা দেখি, যে আসলে যা পড়ছি তা করছি না, যা শিখছি তা করার সুযোগ পাচ্ছি না। সার্বিকভাবে একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। আমরা আলোচনায় আসতে চাই, একটা ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে, দেখছেন 7 দিনের আয়োজন। ডক্টর তানজিমা রহমান, আপনার কাছে আসতে চাই যে ফ্রিল্যান্সিং নিয়ে আপনি কাজ করছেন, বাংলাদেশে প্রায় 10 লক্ষর বেশি ফ্রিল্যান্সার রয়েছে, এবং ফ্রিল্যান্স আসলে দক্ষতা তৈরির একটা জায়গা, নিজেকে দক্ষ করে তোলার একটা প্রক্রিয়া। সেখান থেকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি আজকে, যে দক্ষতা ভিত্তিক শিক্ষার কেন প্রয়োজন? আমরা যেটা করছি শুরুতে সেটা হচ্ছে যে আমরা ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আসলে জানি না যে আমার ক্যারিয়ারটা আমরা কোন দিকে চাচ্ছি, কারণ সবাই কিন্তু একটা সময় চাকরি পাবে না, কেউ উদ্যোক্তা হবে, কেউ চাকরি করবে, কেউ হয়তো দেশের বাইরে মুভ করবে বা অন্য কোনো প্রফেশনে যাবে। সেটা হচ্ছে ফার্স্ট লক্ষ্য নির্ধারণ না করা, এবং যার ফলেই কিন্তু আমরা কোন জায়গাটাতে নিজেকে দক্ষ করব সেটা বুঝতে পারছি না। অনেকেই বলে যে আমরা যেটা পছন্দের সাবজেক্ট ছিল ইউনিভার্সিটিতে আসলে সেই সাবজেক্টে ভর্তি হতে পারিনি, কিন্তু দেখেন ওই সাবজেক্টটাতে কিন্তু 6 বছর বা 4 বছর লাগায় পড়ালেখা করছে,
ওই সাবজেক্টটাকে ইউজ করে। বাংলাদেশের একটা কমন পছন্দের জায়গা আছে, হয় ডাক্তার হতে চাই অথবা ইঞ্জিনিয়ার হতে চাই। তো সেটা হওয়া নিয়ে কোনো ফ্যাক্টর না, বা যে সাবজেক্টে ঢুকেছি সেটা কোনো ফ্যাক্টর না। আমি এই সাবজেক্টটাকে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে রিচ করানোর জন্য ব্যবস্থা করতে পারি। তার সাথে আমার কি কি দরকার, একটু আগে যেটা নিয়ে কথা হচ্ছিল যে কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেবল স্কিল, নট অনলি যে আমার ফ্রিল্যান্সিং করতে হবে, বাট যারা যেখান থেকেই পড়ালেখা করছেন না কেন সেখানে মানে একদম স্টার্টিং ফেজ থেকে আমার টার্গেট হতে হবে যে আমি যাই হই না কেন আমাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হতে হবে। যখনই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আমরা দক্ষ হব তখন আমি দেশে যেমন ভালো কাজ করতে পারবো, তেমন ইন্টারন্যাশনাল মার্কেটে খুব তাড়াতাড়ি প্রবেশ করতে পারবো এবং আমার সব ধরনের স্কিল থাকবে। দেখেন আজকে চাকরিতে আমরা বলি যে 30,000, একদম স্টার্টিং স্যালারি কেন 30,000 টাকা অফার করে, কারণ আপনি একটা ছেলে বা মেয়েকে আরো কমও করে 10,000 টাকাতেও দেখা যায় যে আমাদের মাস্টার্স পাস করে এসে 10,000 টাকা চাকরি করছে। তার ফার্স্ট কারণ হচ্ছে সেখানেও কিন্তু ঘাটতি আছে, সবাই পাচ্ছে। তার ফার্স্ট কারণ হচ্ছে প্রেজেন্টেবল স্কিল। আপনি যে কনফিডেন্সের সহিত চ্যালেঞ্জেস ফেস করে আমাকে কিছু ডেলিভার করবেন সেই জায়গাটাতেই কিন্তু আপনার প্রেজেন্টেবল স্কিল নাই। আপনি নিজেকে তুলে ধরার যে দক্ষতা, যে আমি এই কাজটা পারি, কনফিডেন্টলি পারি এবং যে কোনো চ্যালেঞ্জেসকে ফেস করব, এই জিনিসগুলো কিন্তু নাই। আমি সেখান থেকে আপনার একটু মানে একদম অভিজ্ঞতাটা শুনতে চাই যে আমি জানি যে আপনারা বিভিন্ন ধরনের ক্যাম্পেইনে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং আপনি নিজেও পড়াশোনা করে এখানে এসেছেন। সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থা বা পাঠদান প্রসেসের মধ্যে এটার ঘাটতি দেখেন কিনা, যে নিজেকে প্রেজেন্ট করা, প্রেজেন্টেবল করা, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা, সফট স্কিলের কথা বলছিলেন মাননীয় ভিসি, সেই জায়গাগুলোর ঘাটতি দেখেন কিনা? আমরা যখনই বিভিন্ন জায়গায় কর্মশালাতে যাই, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কর্মশালাগুলো চলে, তখন আমরা স্টুডেন্টের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রবলেমেটিক দেখি যে আমার প্রবলেমটা আরেকজনের কাছে কি বলে তুলে ধরবো, এইটুকু কনফিডেন্স কিন্তু তাদের থাকে না। এই যে প্রেজেন্টেবল, নিজেকে প্রেজেন্টেবল তৈরি করা, এই জায়গাটাতে কিন্তু আমাদের বিশাল একটা ঘাটতি আছে। এবং এটা বলবো যে সাবজেক্টে পড়ালেখা করছি সেই সাবজেক্টের ইন্টারন্যাশনাল মার্কেট ডিমান্ড সম্পর্কে কিন্তু আমাদের দেশের ছেলে মেয়েদের কোনো রকমেরই নলেজ থাকে না। স্ট্যাটিক্স বলতে যে কোনো কিছুর পিছনে ডাটা, এই জিনিসটা এখনও বাংলাদেশের সব জিনিসে আসে নাই। ব্যবসা থেকে শুরু করে গভর্নমেন্টের সাইড থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যদি আমরা ফলো করে দেখি যে ডাটা ড্রিভেন যে এডুকেশন বা নলেজ যেটা বলি, সেটা কিন্তু আমরা খুব একটা বেশি আগ্রহ প্রকাশ করি না বা জানতে চাই না। কিন্তু এই ডাটা ড্রিভেন নলেজ যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা বিভিন্ন জিনিস করে খেতে পারি। যেমন মার্কেটের ক্ষেত্রেও কিন্তু তখন আমি জানবো যে আমার এই স্কিলটার কত পার্সেন্ট চাহিদা আছে, সামনে কত পার্সেন্ট থাকবে, তারপরে আর কি অ্যাড করতে সেখানে হবে। মনে হয় আমরা জাতিগতভাবেই বেশ পিছিয়ে আছি, সেই বিষয়টা রকিবুল হাসান ভালো বলতে পারবেন। তার আগে আমি একটু আবার উপাচার্য মহোদয় আপনার কাছে আসতে চাই যে আপনারা যে আইসিটি বেস ট্রেনিংগুলো শুরু করেছেন এবং কারিকুলামে এক ধরনের পরিবর্তন আনার চেষ্টা করছেন, সেখানে আসলে কি ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে? না, সমস্যা তো আমরা শুরুতেই বলেছি যে আমরা সমস্যা যেমন চিহ্নিত করেছি সেটি উত্তরণেরও ব্যবস্থা। যে এই মুহূর্তে আমি যদি শুধু আইসিটি নিয়ে বলি, আইসিটির প্রচুর শিক্ষক পাবো না, কিন্তু বিজ্ঞানের শিক্ষক বা অন্য যারা উৎসাহী শিক্ষক তাদের মধ্য থেকেই আমরা, কারণ আমাদের প্রায় 80,000-এর মতো শিক্ষক, সেখান থেকে আমরা এই মুহূর্তে যদি যেটা প্যাডাগজিতে 5,000 এবং আইসিটিতে 5,000 শিক্ষক, সেই টার্গেটটা নিয়ে আমরা এগোচ্ছি। সেখানে কিন্তু আমি নিজে একেবারে উপস্থিত থেকে, আমি গতকালকেই আইসিটি প্রশিক্ষণ গজারিয়া যেটা চলছে সেটা দেখতে গেলাম, এবং তারা কিন্তু বুঝতে পারে রিসার্চ পারসন ভালো হলে খুব খুশি হয়, যখন রিসার্চ পারসন ভালো না হয় একদম বলে দেয় যে স্যার আমাদের প্রত্যাশিত সেই জায়গায় আমরা পৌঁছতে পারছি না। জাস্ট এই যে রাজনৈতিক যে সংকট এখন, যেটার মধ্যে আমি ঢাকা থেকে রিসার্চ পারসন পাঠাতে পারিনি, কিন্তু তাদের কিন্তু কমপ্লেন শুরু হয়েছে। অর্থাৎ তারা ভালো কোনটা সেটা যেমন বোঝে এবং সেটি চায়। তো এই যে ডিজায়ারটা তৈরি হয়, ডিমান্ডটা তৈরি হয়, এটা একটা ভালো দিক যে তার উৎসাহ আছে এবং সে অন্য বিষয়ের হয়েও, সেক্ষেত্রে আইসিটি শিক্ষক না, তবুও তার এটি একটা নির্দিষ্ট বয়স, তারা প্রায় সবাই 35 ঊর্ধ্ব, 35 থেকে 50-52 এই বয়সের মধ্যে, এই জেনারেশনটার মধ্যে আগ্রহ আছে যে আমি এটা শিখতে চাই এবং সে শিক্ষার্থীদের শেখাতে চাই। এবং এই জায়গাটাতে তারা কনভিন্সড যে আইসিটি আর এখন আলাদা একটা বিষয় না, বরং আমরা যে বিষয়েরই শিক্ষক হই না কেন,
আইসিটি আমাকে জানতে হবে, বুঝতে হবে, এবং সে শিখলেই কিন্তু শিক্ষার্থী শিখবে। এবং এর সঙ্গে একই সঙ্গে প্যাডাগজিটা কেন নিয়ে এসেছি, আমরা দেখলাম যে শিক্ষকদের আগে ক্লাস নেওয়ার যে ধরন, যে ট্রেডিশনাল যে ফর্মেট, আমি সেটাকে বলি না সেটা আমাদের অপছন্দনীয়, কিন্তু শিক্ষার্থীর মনোযোগ সৃষ্টি করার জন্য নানা রকমের শিক্ষণ পদ্ধতি থাকা প্রয়োজন এবং সেটি কাজে লাগে। তো আমরা প্যাডাগজির জায়গাতেও ওই রকম শিক্ষক তৈরি করছি যে যাতে করে সে নতুন নতুন শিক্ষণ পদ্ধতিটা দিতে পারে। এর একটা বড় কারণ আপনি দেখবেন বিশ্ববিদ্যালয় এবং কলেজে তবে এই প্রবণতা আরও বেশি, যে শিক্ষার্থীদের ক্লাস না করার একটা প্রবণতা আছে। সেটির অনেক কারণ আছে। যারা বলে যে দারিদ্র্যের কারণে ক্লাসে আসে না, আমি এটার সঙ্গে পুরোপুরি একমত না। এই যে উনি যেটা বলছেন, আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু ভেতরে ভেতরে ফ্রিল্যান্সার হয়ে উঠছেন, অনেকে অথবা অন্য ছোটোখাটো কাজ করে তার সঙ্গে সে পড়ে। মানে বাঙালির এটি কিন্তু একদিক থেকে ভালো অভ্যাস যে সে পড়তে চায়, কিন্তু কোনো মতে একটা সার্টিফিকেট নেওয়ার প্রবণতাও অনেকের মধ্যে আছে। এখন আমরা ওই জায়গাটাকে কাজ করতে চাই যে না, তোমাকে পড়তে হলে ভালো করে শিখে তারপরে যেতে হবে, কিন্তু আর না হয় যেটা হয় সময়টা নষ্ট হচ্ছে। সেটার সাকসেস আপনারা কতটা দেখছেন, বিশেষ করে আপনারা এর মধ্যে পোস্ট গ্রাজুয়েশন আমাদের রাইট, আপনি যেটা বলছেন, আমরা কিছু পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম, সেটিও কিন্তু আমরা একেবারে দক্ষতা ভিত্তিক 14টি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম এবং 19টি শর্ট কোর্স করেছি। এখন এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আমাদের একটা লিমিটেশন আছে যে আমি চাইলেই ইন্টারমিডিয়েটের পরে একজন স্টুডেন্টকে স্ট্রেইট একটা ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তি করতে পারি না, কারণ সেটা অন্যদের কাজ, বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেটি পড়ে না। আমরা এখন যেটা করেছি যে ডিগ্রি করবে বা অন্য কোনো সাবজেক্টে সে অনার্স করলো, তারপরেও সে এসে একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম করতে পারবে। এরকম শুরুর দিকে যখন আমরা দক্ষতা ভিত্তিক কাজ শুরু করেছি, আমি যদি একেবারে প্রকৃত সত্যটা বলি, সবার কিন্তু শুরুতেই খুব একটা আগ্রহ হয় তাও না, সে দেখতে চায় কতটা কাজে লাগবে। প্রথম দিকে আমি নিজেও যখন আমি খুব উৎসাহ নিয়ে ইন্ট্রোডিউস করেছি, আমি দেখলাম যে কম শিক্ষার্থী আসছে, কিন্তু কিছুদিন আবার ধৈর্য ধরেছে যে না দেখি। এখন কিন্তু আস্তে আস্তে নানা পেশায় যারা আছে, আমি এখন দেখছি এটা ঠিক পাশ করা শিক্ষার্থীর তুলনায় অন্য অন্য পেশায়, অর্থাৎ যখন সে কাজে ঢুকছে সে বুঝতে পারছে তার স্কিল বাড়ানো দরকার। এখন কিন্তু অন্য অন্য যারা চাকরি করছে ছোটোখাটো, সে তার স্কিলটা বাড়ানোর জন্য এখানে আসছে। তো আমার ধারণা এরপরে শিক্ষার্থীদের মধ্যে এটা যখন ছড়াবে যে না, আমার এই স্কিলটা যদি আমি আগে নিতে পারি, তাহলে আমি চাকরির জায়গায় আমি আরও উপযুক্ত প্রার্থী। আর শর্ট কোর্সগুলো আমরা যেটা 19টা করেছি, সেই শর্ট কোর্সগুলো আমরা এমবেডেড করছি আমাদের কারিকুলামের মধ্যে, অর্থাৎ সেটির মধ্যে আইসিটি, সফট স্কিল, এন্টারপ্রেনারশিপ, ডিজিটাল মার্কেটিং, এরকম অনেকগুলো প্রোগ্রাম আছে, সেগুলোকে আমরা সব কারিকুলামে দিয়ে দেব, যাতে করে মূল বিষয় যখন সে পড়বে তখন জানি সে একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার মধ্যে ইনকর্পোরেট হয়ে যাচ্ছে। কিন্তু সেটার জন্য এখন আমাকে যেটা নিয়ে খুব কাজ করতে হচ্ছে, আগে তো শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে আনা, পরীক্ষা দেওয়া, এই জায়গাগুলো হচ্ছে যদি অভ্যস্ত না হয়, তাহলে আমি যা কিছুই করি না কেন তাকে তো আমি শেখাতে পারবো না। সেজন্য একসঙ্গে শিক্ষক প্রশিক্ষণ, আর একটা হচ্ছে শিক্ষার্থীকে ক্লাসরুমে এনে এই নতুন প্যাডাগজিতে নতুন করে তাকে সফট স্কিল, আইসিটি এবং এই দক্ষতা ভিত্তিক কোর্সগুলোকে সেক্ষেত্রে সময় উপযোগী এবং আধুনিক ক্লাসরুম এটা একটা বাধা কিনা? দেখুন, আমি ইনফ্রাস্ট্রাকচারের কথা আমরা অনেক সময় বলি। আমাদের দেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, সেই তুলনায় আমাদের ইনফ্রাস্ট্রাকচার কম, এটিতে আমি আর এখন একমত না। এর চাইতেও অনেক খারাপ ইনফ্রাস্ট্রাকচারে আমাদের অনেক কোয়ালিটি প্রোডাক্ট বেরিয়েছে। আমরা সেইটাকে উদাহরণ হিসেবে বলবো না যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দরকার নেই, কিন্তু দেখুন যে পরিমাণে ভবন আমরা করেছি, আদৌ 20 বছর বা 15 বছরের পরে এই ভবন লাগবে কিনা আমার এখনই সেটা নিয়ে সন্দেহ হয়। কারণ পুরো জিনিসটা যদি ব্লেন্ডেড হয়, অনলাইনে হয়, আপনি যদি একটা নতুন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করেন, আমরা যেটা নিয়ে এখন কাজ করছি যে আমরা রিসোর্স হাব করে দেব। তো আপনি এখন এই যে এই সময় শিক্ষার্থীরা বসে আছে, সে যদি অনলাইনে খুব কোয়ালিটি ক্লাস পায়, আপনার ওই ইনফ্রাস্ট্রাকচার দিয়ে কি হবে? তো হ্যাঁ, ক্লাসরুম, আধুনিক ক্লাসরুম দরকার আছে, কিন্তু আমি আধুনিক ক্লাসরুম করলাম, কিন্তু শিক্ষককে আমি ট্রেনিং দিতে পারলাম না যে ওই ক্লাসরুম কীভাবে ব্যবহৃত হবে, এবং স্টুডেন্টই ক্লাসে আসলো না। এখন আপনি কোন জায়গায় যাবেন? আমি সেখানে মনে করি বাংলাদেশে এই মুহূর্তে ব্লেন্ডেড এডুকেশনটাকে অনেক বেশি উৎসাহিত করা উচিত, যাতে যেখানেই যে থাকুক সেটা, কারণ আপনার এটা তো বাস্তবতা, যখন সেটা জ্যামে পড়ে, আসা যাওয়া ট্রাফিকে পড়লে ওই 2 ঘন্টা 3 ঘন্টার ঝুঁকি নিতে চায় না, আচ্ছা বাসায় বসে থাকে অথবা অন্য কিছু করি। বাট সে যদি তার জায়গায় বসে অনলাইনে ক্লাসটা করতে পারে, মাঝে মাঝে তাকে ব্লেন্ডেড আপনি করতে পারেন। হ্যাঁ, সপ্তাহে 4 দিন তুমি অবশ্যই বা 3 দিন ক্লাসরুমে আসতে হবে, 4 দিন সে অনলাইনে ক্লাস করতে পারবে, তবু তো সে শিখলো।
আমি মনে করি যে যেহেতু উচ্চশিক্ষায় অনেক শিক্ষার্থী এখন আছে, তাদেরকে যত দ্রুত সম্ভব আমরা ব্লেন্ডেড অ্যাপ্রোচে নিয়ে আসতে পারলে সেটা অনেক বেশি কাজে লাগবে, এবং এর একটা বড় প্রমাণ আমার হাতে আছে। যে আমরা একটা বিরতি নিয়ে আসতে পারি কিনা, কারণ সবাই প্রিয় দর্শক নিচ্ছি আরো একটা বিরতির সাথে থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। রকিবুল হাসান, আপনার কাছে আসতে চাই যে ডেটার কথা উঠে আসছে দুজনের বক্তৃতার মধ্যেই, কথার মধ্যেই চলে এসেছে, এবং এখন যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তার জন্য একটা প্রস্তুতির দরকার আছে, এবং আজকের যারা তরুণ তাদের আসলে বেশি প্রস্তুতি রাখার সুযোগ আছে। সেখানে আসলে কি ধরনের প্রস্তুতি তরুণেরা রাখতে পারে? থ্যাংক ইউ। তার আগে আমার ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি। যেহেতু আমি 30 বছর সরকারে ছিলাম, তো সরকারে আমি অনেক বড় বড় প্রজেক্ট করেছি। বড় বড় প্রজেক্টের মধ্যে কিন্তু একটা জিনিস হয় কি, যে আমাদের দেশের সরকার এখনও কিন্তু দেশের বাইরে থেকে সলিউশন কেনে, মানে হাইটেক সলিউশন যদি বলি, হাইটেক সলিউশন দেশের বাইরে থেকে কেনে। তো আমার একটা সবসময় থাকে যে কিভাবে ওই হাইটেক সলিউশন বা হাই টেকনোলজিটাকে টেকনোলজি ট্রান্সফার করা যায় আমাদের দেশে। এটা আমার প্রতিটা যে এমওইউ করা থাকে বা প্রতিটা কন্ট্রাক্টের মধ্যে আমি আসলে লিখে দিতাম আমি যে আমরা যেই সলিউশনটা কিনছি দেশে বাইরে থেকে, সেই সলিউশনটা যাতে অ্যানুয়াল মেইনটেন্যান্স কন্ট্রাক্ট, এটা যাতে আমাদের দেশীয় মানুষদের যাতে এই অ্যানুয়াল মেইনটেন্যান্স কন্ট্রাক্টগুলো করা হয়, সিস্টেমটার সাথে পরিচিত হয়ে ওঠার জন্যই। এক নম্বর হচ্ছে কি সিস্টেমের সাথে, আর দুই নম্বর হচ্ছে যে যেই কোম্পানিটা এই সলিউশনটা বানিয়েছে, তো তারা কি করে, তারা চায় যে তাদের সলিউশনটা যাতে কেউ না শেখে বা এটা তার সাথে সারা জীবন যাতে তার সাথে ওটা নিয়েই তার কাছেই ধর্ণা দিতে হয়। সো এটার জন্য যদি আপনি অ্যানুয়াল মেইনটেন্যান্স কন্ট্রাক্ট যদি বলেন যে না, এখানে এটার জন্য দে হ্যাভ টু এমপ্লয় লোকাল পিপল, এবং তারা এইখানে ট্রেন করবে, নতুন করে সব কিছু করবে। আমি যখন এই ধরনের কন্ট্রাক্ট লিখতাম, তখন তারা প্রথমে ভেহেমেন্টলি অপোজ করতো, না আপনি আমার ব্যাঙ্গালোরে আছে, আমাদের ফিলিপাইনে আছে, আমার অমুক জায়গায় আছে, আমাদের ওইখান থেকে আমরা এই সাপোর্টটা দিব, আমাদের এখানে করার দরকার নেই। তো কয়েকজন আবার অ্যাগ্রি করলো, ঠিক আছে, আবার মিটিমিটি হাসলো। আমি বুঝিনি যে কেন তারা মিটিমিটি হাসলো। পরে যখন এই অ্যানুয়াল মেইনটেন্যান্স কন্ট্রাক্টটা যখন 1 বছর বা 2 বছর পর যখন আমাদের কাছে দেওয়ার কথা, তখন ওই কোম্পানিগুলো আমাকে বললো যে ঠিক আছে, এখন আমি রেডি, এখন তুমি তোমার টিম দাও, লোকাল টিম দাও। ইউড নট বিলিভ আমি লোকাল টিম তখন আমি পাইনি। সো ব্যাপারটা কিন্তু আমি আমাদের দেশের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা আমি বলবো না, আমি বলছি যে আমাদের লোকাল টিমটা সেভাবে তৈরি হয়নি, কারণ ওদের যে টেকনোলজি যে লেভেল বা যে টেকনোলজিটা তারা আসলে এতদিন ধরে তারা কাজ করে এসছে, সেটা একটা কাইন্ড অফ লাইক একটা লিঙ্কেজ। আমি বারবার বলি যে একটা লিঙ্কেজ কিন্তু সবসময়, তার মানে আমরা সবসময় বাজারে থেকে যাচ্ছি আসলে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো তার মানে হচ্ছে কি, যখনই আমরা এ ধরনের পরবর্তী সময় কিন্তু আমি যেটা করেছি, যে পরবর্তী সময় কিন্তু আমি বলেছি যে না ঠিক আছে, তোমাদের ওই হাইটেক না, হাইটেকের থেকে একটু লো টেক যেটা আছে সেটা আমাদেরকে দাও। তারপরে কিন্তু সেই লো টেকের সেই টিম মেম্বার কিন্তু পরে হাইটেক হয়েছে, মানে এটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে। এক্স্যাক্টলি। তার মধ্যে ওটার জন্য সময় দিতে হয়েছে, মানে এরকম না যে এইটা প্রথম 1 বছরের মধ্যে আমি হয়তো লোক পাইনি, সেকেন্ড ইয়ারে আমি কিছু লোক পেয়েছি, থার্ড ইয়ারে আমি কিছু লোক পেয়েছি, ফোর্থ ইয়ারে আমরা সেই যারা পেয়েছি তাদেরকে আবার দিয়ে তাদেরকে ট্রেন করেছি। মানে তার হচ্ছে গিয়ে এখন কিন্তু আমি এটা বলা যাবে যে যতই হাইটেক ইন্ডাস্ট্রি গ্লোবালি থাকুক না কেন, তারা যদি বাংলাদেশে অপারেট করে তাহলে কিন্তু সেই লেভেলের রিসোর্স বাংলাদেশে পাওয়া যায়। মানে এখানে কি একটা ঘাটতি দেখেন কিনা, যে একাডেমির সাথে ইন্ডাস্ট্রির কোলাবোরেশনের একটা ঘাটতি আছে কিনা? মানে আসলে একাডেমিয়ার ব্যাপার কি, দিন শেষে ডক্টর মশিউর কিন্তু বলেছেন যে দিন শেষে একাডেমিয়া কিন্তু যদি চিন্তা করেন যে না, আমরা আসলে ইন্ডাস্ট্রির সাথে আমাদের উপর ইনভেস্টমেন্ট করা হচ্ছে কিনা, এর পাশাপাশি আমরাও চিন্তা করব যে ইন্ডাস্ট্রি চিন্তা করব যে আসলে আমি দেশের বাইরের সলিউশন আর কতদিন ধরে কিনবো, আমাকে তো লোকালি সলিউশনটাকে তো আমাকে তৈরি করতে হবে, উইচ ইজ কাইন্ড অফ চিপার, যেটা আমরা আসলে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো দেখছি। এটা তো ওই যে ডক্টর মশিউর রহমান যেটা বলছেন, সামাজিক দর্শনেরও একটা ব্যাপার, যে চিন্তার কিভাবে আমি চিন্তা করবো আমার দেশকে। তার মানে হচ্ছে কি, যেসব ইন্ডাস্ট্রি আমাদের দেশে অলরেডি একটা লেভেলে চলে গেছে, সেই ইন্ডাস্ট্রি কিন্তু এখন আমরা অনেক সময় বলি CSR বা এই ধরনের ফান্ড টান্ডের কথা বলি, আমি সেই ফান্ডের কথা বলছি না, আমি বলছি যে ইউ ইনভেস্ট অন পিপল হিয়ার ইন বাংলাদেশ,
সেই টেকনোলজি যদি বাংলাদেশে যদি ইনভেস্ট করা হয় তাহলে কিন্তু এখানে একটা ইকোসিস্টেম তৈরি করা হবে, যে ইকোসিস্টেম নিয়ে আমি বারবার বলছিলাম যে আসলে গ্লোবালি যে ছেলেটা আজকে H1B নিয়ে বাইরে যাচ্ছে সেই ছেলেটা বাংলাদেশে যদি এরকম একটা সুযোগ পেত সেকেন্ড টায়ার থার্ড টায়ারে এখানে কাজ করে, তাহলে কিন্তু অনেক সময় হয়তো সে দেশের বাইরে যেতে চাইতেও না, কারণ সে তার যে মনের আশা মানে কাজ করার যে ইচ্ছে, যেমন আপনি খুব ছোটবেলায় শুরু করেছিলেন টেকনোলজি নিয়ে কাজ করা, কিন্তু এখানে একটা ছোট প্রশ্ন রাখতে চাই যে আপনার অভিজ্ঞতা এই যে দীর্ঘ সময়, সেখান থেকে আসলে আপনি কি বলবেন যে কে এগিয়ে আসবে? ইন্ডাস্ট্রি এগিয়ে আসবে একাডেমিয়ার কাছে, না একাডেমি এগিয়ে যাবে ইন্ডাস্ট্রির কাছে, নাকি সরকার এখানে মধ্যস্থতায় ভূমিকা নেবে? না, আমি বলবো ইন্ডাস্ট্রির ফিলোসফি, মানে উনি যেটা বলছেন ইন্ডাস্ট্রি ফিলোসফি হবে যে আমার যে জনবল ধরা যাক, আমরা কিন্তু এখনও প্রচুর যারা আমাদের এখানে হাইটেক ইন্ডাস্ট্রি আছে, সেই হাইটেক ইন্ডাস্ট্রি প্রচুর সাপোর্ট সিস্টেম কিন্তু দেশের বাইরে থেকে আসে। এখন আমরা যদি সেই ইন্ডাস্ট্রি এক্সট্রা একটু লোড নিতে চাই যে না ঠিক আছে আমার সাপোর্ট সিস্টেম দেশের বাইরে থেকে আমি আসবে, কিন্তু আমার যে HR বা আমার যে কোম্পানির যে HR আছে তাকে যদি আমি একটা বাধ্যতামূলক একটা ম্যান্ডেটেড একটা কিছু করি যে না ঠিক আছে দেশের বাইরে থাকলেও কিন্তু তুমি 15% করে প্রতি বছর কিন্তু দেশে নিয়ে আসবা, যেটা এখন আপনি দেখছেন যে ট্রাম্প করার চেষ্টা করছে বা বলছে যে তুমি দেশে নিয়ে আসো, এবং ট্রাম্প হ্যাজ সাইন $1 বিলিয়ন কন্ট্রাক্ট, মানে বাইডেন হ্যাজ সাইন $1 বিলিয়ন কন্ট্রাক্ট যে কীভাবে কাজ ইউএসতে ফেরত নিয়ে আসতে হয়। এটা তো আমরা দেখছি যে কীভাবে চায়না থেকে হোক, ইন্ডিয়া থেকে হোক, তাইওয়ান থেকে অনেক কাজ কিন্তু এখন তারা দেশে ফিরে নিয়ে আসছে। আমাদের আসলে রাষ্ট্রীয় পর্যায় থেকে এই চিন্তাগুলো আসতে হবে। এখান থেকে অধ্যাপক মশিউর রহমান আপনার কাছে আসতে চাই যে আপনি প্রচুর শিক্ষার্থীদের সাথেও একজন কমিউনিকেশন করেন, শিক্ষার্থীদের সাথে যদি ইন্ডাস্ট্রির এই কোলাবোরেশনটা করা যেত তাহলে আসলে জনশক্তিতে কি প্রভাব আসতে পারে বলে মনে করেন? দেখুন, উনি তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে যে কথা বলেছে, একটা হলো একটা প্রপার ইকোসিস্টেম গড়ে তোলা, সেটির আবশ্যকতার কথা যেমন এসছে, আবার বাস্তব যে অভিজ্ঞতা যে যখন এখান থেকে কিছু রিসোর্স পারসন অথবা এক্সপার্ট তৈরি করার জন্য জনবল দরকার, সেটি কিন্তু সঙ্গে সঙ্গে আপনি দিতে পারছেন না, কারণ ওই ন্যূনতম যোগ্যতা সম্পন্ন যে লোক সেটি আমরা তৈরি করতে পারছি না বা হচ্ছে না। এই জায়গাটাতে আমি শুরুতে আলোচনা যে আমার মানুষটি আমি কিভাবে গঠন করছি। এই যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা প্রবণতা যে সে শুধু BCS কর্মকর্তা হবে, শুধু সরকারি কর্মকর্তা হবে, কিন্তু সারা পৃথিবী তো সেখানে নেই। সারা পৃথিবীর ব্রিলিয়ান্টরা সরকারি কর্মকর্তা হতে চায় কি না সেটা নিয়ে আমার অনেক বড় আমার অবজারভেশন আছে, যে বরং সে প্রাইভেট সেক্টরে এরকম ক্রিয়েটিভ জায়গায় সেখানে সে কাজ করতে চায়। কিন্তু আমাদের এখানকার আমরা কাঠামোটা তৈরি করেছি এখানে যে গুটি কয়েক কর্মকর্তা হতে পারলে ক্ষমতা এবং আয়ের জায়গাটায় আমি যেতে পারবো, এবং বাকিগুলোকে আমরা কিন্তু আসলে ওই স্ট্যান্ডার্ডে নিতে পারছি না। ইকোসিস্টেমটা তো ওই সার্বিকভাবে গড়ে উঠবে। এখন এটা শুধু শিক্ষার্থীকে দোষ দিয়েও লাভ নাই, ওকে তৈরি করবার একটা প্রক্রিয়ার মধ্যে যে আমার একটা স্টাডি থাকতে হবে যে আমার দেশ চালনায় আগামী 20 বা 30 বছরে কি জনবল লাগবে, কোন কোন বিষয়ে লাগবে, সেই অনুযায়ী আমি তৈরি করব। সেটি পুরো ম্যাপিংটা যদি আমার না থাকে, ওইটা যতদিন না হবে ততদিন আপনি একই জায়গায় ঘুরপাক খাবেন। ব্যক্তিগত উদ্যোগে হয়তো বা কেউ নিজেকে তৈরি করবে, সে কিছুদিন দেশে থাকার চেষ্টা করবে, এক পর্যায়ে সে যখন আর কোনো মতেই পারবে না দেশটা ছাড়বে। এবং এই যে ধরুন আমি নিজেও সেই দায় অবশ্যই নিতে হবে। এই যে ইংরেজি মাধ্যমের একটা পড়াশোনা গড়ে উঠেছে, সে ও লেভেল করছে, এই ব্যবস্থা তো আমরাই এখানে করছি, কিন্তু আমরা ধরেই নেই ও লেভেল করা শিক্ষার্থী মানেই সে মানে এ লেভেল শেষ, সে একটা টিকিট নিয়ে এয়ারপোর্টে যাবে, কাঁদতে চলে যাবে। ওর মধ্যে দেশপ্রেম আছে কি নাই, সে দেশে থাকতে চায় কিনা, এই প্রশ্ন কি আমরা তাকে করি? আমরা ধরেই নেই, এক ধরনের গালির মতো হয়ে যায় আর কি, যে ইংলিশ মিডিয়ামে পড়ছেও বিদেশ চলে যাবে। কিন্তু সেই বাঙালি এরাই আমার মধ্যবিত্ত শ্রেণী কিনা, আরবান মিডল ক্লাস যারা আগে ইউনিভার্সিটিগুলোতে পড়তো, সেই একই জেনারেশন, সেই একই সন্তানরা কিনা, তাকে আমি ধরে রাখার কি ব্যবস্থা করেছি? তাকে কি আমি কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ানোর সুযোগ করছি? আমার এডমিশন টেস্টে আপনি সেই আদিম আমলের এডমিশন টেস্ট এখনও রেখে দিয়েছি আমরা। হ্যাঁ, আমি একসঙ্গে বিশ্বমানের কথা বলি, আমার এখানের বাচ্চা IELTS দিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় যায়, আমি কথা হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ সব বলবো,
ও যে এই ভর্তি পরীক্ষায় যেভাবে করে, ও কি হার্ভার্ডে গিয়ে পরীক্ষা দেয়, সে কি অক্সফোর্ড ক্যামব্রিজ গিয়ে পরীক্ষা দেয়, ও তো এইখানে বসে ভর্তি হয়। আর আপনি এইখানে এই কাঠামোর মধ্যে 20টা ভর্তি পরীক্ষা নেন। মানে আমি সিস্টেমের কথা বলছি, কিন্তু সিস্টেমকে ইমপ্লিমেন্ট করছি এই না। ইকোসিস্টেমে এরপরে আপনি ডেফিনেটলি এর পাশে আপনি আসেন যে ইন্ডাস্ট্রি সবসময় বলে হ্যাঁ এটাও হতে পারে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন মাত্র দাঁড়িয়েছে, নানা রকমের ব্যবসা বাণিজ্য করে সাধু অসাধু একটা পর্যায়ে এসে পৌঁছয়। এর মধ্যে কোনো সব ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড এভাবেই তৈরি হচ্ছে, আমি এর মধ্যেও দোষ দেখি না, কিন্তু একটা পর্যায়ে তো আপনাকে দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বে অবশ্যই আপনার ওই ম্যাপিংটা করে, এখন আপনার আপাতত নার্স লাগলে আপনি ইয়ে থেকে শ্রীলঙ্কা আর ইন্ডিয়া থেকে নিয়ে আসলেন না, আমার সমস্যার সমাধান, আমার এক্সপার্ট লাগবে, আপনি 3 লাখ টাকা বেতন দিয়ে নিয়ে আসলেন, এটা তো দায়িত্ব না। আপনাকে নিশ্চয়ই খুঁজে বের করতে হবে যে আমি আগামী 10 বছরে আমাদের সমস্যাটা চিহ্নিত করে আসলে ওইভাবে সিস্টেমটা ডেভেলপ করতে হবে। আমরা আসছি কথায়, ব্রেক নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছি আরো একটা বিরতি। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে। ডক্টর তানজিবা রহমান, আপনার কাছে শেষ প্রশ্ন যেটা করতে চাই যে আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে আসলে কি ধরনের পরিবর্তন আপনি দেখতে চান একজন ফ্রিল্যান্সার হিসেবে? শুরুতেই বলবো যে প্রত্যেকটা আমরা আইসিটি শুরু করেছি একদম প্রাথমিক পর্যায় থেকে, সেটাকে ইমপ্লিমেন্ট করতে জানতে হবে। আমি যেটা সবসময় বলি যে আসলে পরীক্ষা বা পড়ালেখা আসলে জাস্ট পরীক্ষা পাশের জন্য, শেখার জন্য পড়ালেখাটা হতে হবে। এবং এই যে ফ্রিল্যান্সিং ক্ষেত্র বা অন্যান্য যে জায়গাতেই আসি না কেন, আমাদের জাতিটা কিন্তু আজকে প্রবলেম ফাইন্ডার জাতি হয়ে গিয়েছে, প্রবলেম সলভিং জাতি তৈরি করতে হবে। এবং এটার জন্য শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় ইমপ্লিমেন্টেশন দরকার, যদি প্রবলেম সলভিং মাইন্ড তৈরি করা। আমরা বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ নিতে যেও কিন্তু এটা দেখেছি যে ছেলেমেয়েরা প্রবলেম ফাইন্ডিং অ্যাপস তৈরি করে, বাট যখনই বলা হয় যে এই জিনিসটা তো আমরা আসলে জানি বা কোনোভাবে জানা যাবে, কেন সলভিং জায়গাটাতে আসতেছি না? এই সলভিং জায়গাটাতে কিন্তু সবাইকে আসতে হবে, যেই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি পিছানো। জি, ধন্যবাদ আপনাকে। কথা হয়তো আরও বলা যেত, সময় স্বল্পতা রয়েছে। রাকিবুল হাসান, আপনার কাছে আসতেছি এই লাস্ট কথা থেকে যে প্রবলেম সলভিং জায়গায় যেতে হলে আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং জরুরি। সেখানে আসলে আমাদের তরুণদের এই প্রবণতা পরিবর্তন করার জন্য কি করা যেতে পারে? মানে এটা নিয়ে আসলে গত প্রায় 6 বছর ধরে আমি একটা ইউটিউবে একটা সিরিজ করছি যে লার্নিং হাউ টু লার্ন। মানে আমরা অনেক সময় ভাবি যে মানে শিক্ষা ব্যাপারটা যে আমি মানে এমনি শিখে যাব, কিন্তু শেখার জন্য যে একটা স্কিল, মানে কীভাবে আমি শিখতে চাইবো, মানে শেখার প্রসেসটা মানে অ্যাকচুয়ালি লার্নিং হাউ টু লার্ন, এই ব্যাপারটার মধ্যে কিভাবে আমরা আসলে নেক্সট লেভেলে যাব। বিকজ আজকে আমরা যেভাবে শিখছি, আপনারা দেখেন যে আমরা যেভাবে শিখছি, চ্যাট জিপিটি কিন্তু সেভাবে শিখে চ্যাট জিপিটি এখন পিএইচডি হোল্ডার হয়ে গেছে। আপনি জানেন তো চ্যাট জিপিটি ইজ এ পিএইচডি হোল্ডার। তো চ্যাট জিপিটি যদি পিএইচডি হোল্ডার হয় আর আমিও যদি এভাবেই যদি পিএইচডি হোল্ডার মুখস্থ করে কম্প্রিহেনশন করে যে এটি একই হয়, তাহলে আমার আর চ্যাট জিপিটির মধ্যে পার্থক্য কী? দেয়ার লাইজ হার কমেন্টিং যে আসলে প্রবলেম সলভিং স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং, এই ব্যাপারটা কিন্তু ওই যে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল, হটস, এই হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলে আমাদেরকে হাঁটতে হবে। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর মশিউর রহমান। শিক্ষা নিয়ে যারা কাজ করছেন বা শিক্ষার নীতি নির্ধারণী পর্যায়ে যারা কাজ করছেন, তাদের আসলে কী ধরনের পদক্ষেপ দরকার বলে মনে করেন এই মুহূর্তে বাংলাদেশের এই তরুণদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে? এটা অপ্রিয় হবে উত্তরটি, তবুও মনে হয় বলা সঙ্গত। আসলে এই পুরো দায়িত্ব নতুন প্রজন্মের হাতে ছেড়ে দেওয়া ভালো, কারণ আমাদের মধ্যে কুপমণ্ডকতা আছে, নতুন এবং চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা কম, এবং খুব সহজেই নতুন জায়গায় যাওয়ার যেই নীতিগত সিদ্ধান্ত খুব দ্রুত নিয়ে বাস্তবায়ন করতে হবে। আপনি একদিকে চতুর্থ শিল্প বিপ্লবেরও পথ শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর আমি এখনও কোন ধাপে আছি নিজে নির্ণয় করতে পারছি না, এইটা দিয়ে নীতি নির্ধারণ হবে না। বরং নতুন তরুণ যে সৃজনশীলতা নিয়ে এগিয়ে যেতে চায়, শুধু তার জন্য যে ইকোসিস্টেমটার কথা বলা হয়েছে, অতটুকুনও যদি আমি ইন্ডাস্ট্রি থেকে, আমি অ্যাডমিনিস্ট্রেশন থেকে, আমি এডুকেশনে যেখানে আছে সেখান থেকে করে দিতে পারি। আসলে এখন আর পরিকল্পিতভাবে তো হতেই হবে, কিন্তু যে নতুন তাকে গ্লোবাল ওয়ার্ল্ডটা ধরতেই হবে। ধরতে গেলে শুধু তাকে আপনি উৎসাহটা দিয়ে সামনে নেওয়া, যে সে পারবে, এই বোধটি তার মধ্যে দেয়া, এবং তারপরে
সে যে এক্সপেরিমেন্টগুলো করতে চায়, সে যে নতুনকে নিয়ে ট্রায়ালটা দিতে চায়, তার মধ্যে এরর থাকবে, ভুল হবে, কিন্তু সেই সুযোগটা তাকে করে দেয়া। আমি নিশ্চিত যদি সেটা করা হয়, অনেকে অনেক রকমের নেতিবাচক কথা বলবে, এই যে আন্দোলনের অভিজ্ঞতা হয়েছে এগুলো দিয়েও বলবে, তবু আমি বলবো তরুণের উপর আস্থা রাখুন, সৃজনশীলতার উপর আস্থা রাখুন, তাকে অবাধে তার স্বাধীনতার জায়গায় প্রবেশ করতে দিন। কিন্তু সেটি ওই যে যেটা আমি বলতে চেয়েছিলাম, এই যে বাজে কন্টেন্ট তৈরি করে হবে নাকি একটা একাডেমিক কন্টেন্ট দিয়ে হবে। এখন ওকে আমি প্রলুব্ধ করছি আজে বাজে কন্টেন্টে, কিন্তু আমি কি তাকে ভালো কন্টেন্টে, প্রত্যেক শিক্ষার্থীর ই বুকে ই জার্নালের অ্যাক্সেস থাকতে হবে, আমি দিতে পারিনি। এটি হলো বাস্তবতা, যে কারণে সেই আজে বাজে কন্টেন্টই তার কাছে প্রিয় হয়ে উঠেছে। আমি গত 10 বছরের চর্চায় আরও অনেক বেশি একাডেমিক কন্টেন্ট নিয়ে যদি কাজ করতে পারতাম আমরা, তাহলে হয়তো বা অনেক বিপদে আমরা তৈরি পড়তাম করে না। দিতে হবে। সুতরাং আমার মনে হয় যে নতুন যা কিছু সেটিকে আটকে না রেখে, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিশন যে তিনি স্মার্ট বাংলাদেশ তৈরি করতে চান, স্মার্ট সিটিজেন তৈরি করতে হলে তাকে স্মার্টনেসের জায়গাগুলো তৈরি করে দিই। যতই প্রতিবন্ধকতা আসুক, আমি ব্যক্তিগতভাবে আমাদের তরুণ প্রজন্মের উপরে ভীষণভাবে আশাবাদী, তারা পারবে। কিন্তু ওই মানুষ কাঠামোর মধ্যে গুটি কয়েক আমলা তৈরি হবার যে প্রবৃত্তি, ওখান থেকে বেরিয়ে ইনোভেটিভ যদি হয়, ডেফিনেটলি আমরা যে হায়ার স্কিলের কথা বলি সেখানেই পৌঁছব। যে নিশ্চয়ই সেভাবেই ভাবতে চাই আমরা, এবং বাংলাদেশ সত্যি স্মার্ট বাংলাদেশ হয়ে উঠুক, সেই প্রত্যাশা আমাদের সবার রয়েছে। ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের আয়োজনে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে। দেখা হবে আবারও নতুন কোনো আলোচনা এবং নতুন অতিথিদের সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।